জাঙ্কুক নিজে মুঠো ভর্তি হলুদ নিয়ে মেখে দিল তের মেধিল ওদরে। তের কোমল হাতটা নিজের মুঠোয় নিয়ে হলুদের প্যাকেট থেকে হলুদ নিয়ে নিজের গালে মাখলো জাঙ্কুক। ফিরে সে মুখ ডোবালো তের ওদরে। ঘোর লাগা কণ্ঠে বলতে লাগলো, এইবার ঠিক আছে। বর বউ দুজনের শরীরে হলুদের ছোঁয়া লেগেছে, আমার ছোঁয়ানো হলুদ লেগেছে আমার লিটল গার্লের শরীরে। তুমি আমার, কেবলই আমার তে। 12 বছরে কেউ কেড়ে নিতে পারেনি, বাকি 40 বছরও পারবে না। ইটস মাই প্রমিস বেব, জীবন দিয়ে আগলে রাখবো সুইটহার্ট। ভালোবাসি তোমাকে। পরম আবেশে নাক টেনে তের শরীরের সুবাস নিজের ভিতরে টেনে নিল জাঙ্কুক। না না, শুধু জীবন জাঙ্কুক না, প্রেমিক জীবন জাঙ্কুক। তের পাগল বর। জাঙ্কুক বসা থেকে উঠতে নিতেই তার হাত ঘড়ির সাথে তের হাতের কিছু একটা বেঁধে গেল। ফোনটা নিয়ে সাইড বাটনে প্রেস করে নিজের ঘড়ির উপর আলো ফেললো সে। মুহূর্তেই চকচক করে উঠল জাঙ্কুকের চোখ। মুখ জুড়ে দেখা গেল হাসির রেশ। তার লিটল গার্ল তার দেওয়া ব্রেসলাইটটা পড়েছে। ফ্ল্যাশটা অন করে তের ব্রেসলাইটের হুক থেকে নিজের ঘড়িটা খুলে তের হাতটা টেনে নিল নিজের কাছে। লাল খয়েরি রঙের ঠোঁট জোড়া বাড়িয়ে ছোট ছোট চুমুতে ভরে দিল তের কবজি খানা। পরপর কঠিন হৃদয়ের অধিকারী জীবন জাঙ্কুক দাঁত মাখা কণ্ঠে বলল, দ্যাটস মাই গার্ল। আর ইউ ওয়ারিং দ্য ব্রেসলেট? রিয়েলি ওয়্যার? হু সেজ ইফ দ্য আইজ আর হিডেন, পিপল আর হিডেন ফ্রম দ্য মাইন্ড? এই তো আমার রক্তের ফোঁটাগুলো তোমার কবজি জুড়ে বাঁধা, আর তুমি পুরোটাই আমার হৃদয় জুড়ে গাঁথা। থামলো জাঙ্কুক। ফির শব্দ করে হেসে দৃঢ় কণ্ঠে শোধালো, দূর থেকেই আমার জন্য এত ভালোবাসা তোমার মনে, কাছে থাকলে তোমার মা কী করে আমার থেকে আলাদা করবে তোমাকে সুইটহার্ট? আমার জাদুবিদ্যা। ঘড়ির কাটার শব্দ করে 3টা বাজতেই ধ্যান ভাঙলো জাঙ্কুকের। সোজা হয়ে বসলো সে। পকেট থেকে একটা টিস্যু প্যাকেট বের করে তের শরীরে মেখে দেওয়া হলুদগুলো মুছে নিল সে। ভালোভাবে হলুদগুলো মুছে উঠে দাঁড়ালো জাঙ্কুক। কালো রুমালটা বেড থেকে তুলে মুখে বেঁধে নিল সে। অবশেষে বারান্দার দরজার দিকে এগোতে নিয়েও থেমে গেল সে। খায় বাকি তাকালো সোফার দিকে। সাইলোর কেনা বিয়ের বেনারসিটার বক্সটা সোফার উপরে রাখা। তাসিল্লার হাসি ফুটে উঠল জাঙ্কুকের অধৈর্য গোল জুড়ে। কিছু মনে পড়ার ভঙ্গিমায় এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। আলতার শিশিটা তুলে নিল নিজের হাতে। বেনারসির বক্সটা খুলে শিশিটার মুখ খুলে সম্পূর্ণ রক্তটা ঢেলে দিল শাড়িতে। নিজের কাজ শেষ হতেই শেষবার তের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মিসেস জিন শিকদার, 12 বছর আগে আপনি আমার বধূয়াকে কেড়ে নিয়েছিলেন আমার থেকে। তখন আমার শক্তি ছিল না আমার লিটল গার্লকে আটকানোর, ওকে নিয়ে আলাদা হওয়ার মতো। নেহাত ছোট ছিল বলে টানা হেঁচড়া করিনি। এইবার আপনি বুঝবেন জীবন জাঙ্কুক কী জিনিস। কথা শেষ হতেই দরজা খুলে অন্ধকারের মাঝে বেরিয়ে গেল সে। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই দেওয়াল টপকে শিকদার বাড়ি থেকে বেরিয়ে গেল সে। দুপুর 12টা বাজে। শিকদার বাড়ির সকলে হাতে ব্যস্ত কাজ করে যাচ্ছে। বাবরচিদের রান্না শেষ। ওনারা এখন খাবারের জায়গায় চেয়ার টেবিল ঠিক করছেন। আস্তে আস্তে অতিথিরা আসা শুরু করেছে। গেটে দাঁড়িয়ে নিজের বিজনেস পার্টনারদের স্বাগতম জানাচ্ছে আরেম। তেকে সাজানোর জন্য পার্লার থেকে 2টো বিউটিশিয়ান আনা হয়েছে। হঠাৎ হস্তদন্ত পায়ে সেই বেয়ে নিচে নেমে এলো লিজা। মা আর মামুনের দিকে একবার তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, মামুনি, তিয়াপুর শাড়িটা দেখে যাও তুমি। কি হয়েছে রে? মেয়ের কথা বুঝতে না পেরে ফের জিজ্ঞাসা করলো লিজার মা। শাড়িটার আঁচলের অংশ জুড়ে কেমন যেন হয়ে গেছে। হাতের চামচটা জগের মধ্যে রেখে লিজার মা তে রুমে এলেন। সাথে জিনও আছেন। পার্লারের মেয়ে দুটো শাড়ি হাতে নিয়ে কি যেন বলছে। দুজনের কপাল জুড়ে চিন্তার ভাঁজ। তের মুখ জুড়ে অদ্ভুত বিষণ্ণতা লক্ষ্য করছেন জিন। মেয়েটা এক রাতেই কেমন ফ্যাকাশে হয়ে গেছে। উদাসীন চোখে বাইরের দিকে তাকিয়ে আছে তে। ভাবনা রেখে মেয়ে দুটোর কাছে এসে শাড়িটা নিজের হাতে নিলেন জিন। মেঘু চোখে চেয়ে বোঝার চেষ্টা করলেন আসলে কি হয়েছে শাড়িটাতে। আন্টি, শাড়িটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে এখন ব্রাইডকে কি পরাবো? একটা মেয়ে প্রশ্ন করলো। শাড়ি থেকে চোখ তুলে মেয়েটার দিকে তাকালো জিন। দাঁড়াও মা, আমি আসছি। ধীর কণ্ঠে উত্তর দিয়ে শাড়িটার সমেত তের রুম থেকে বেরিয়ে গেলেন জিন। যাওয়ার আগে কাজের বুয়াকে বলে গেল। মাথা নাড়িয়ে কাজের বুয়া আরেমকে ডাকতে নিচে চলে গেল। তড়িঘড়ি করে ধর্মাক্ত পাঞ্জাবি পরিহিত আরেম রুমে এলো। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হলো? ডাকলি কেন? নিচে কত কাজ পড়ে আছে। বিছানায় বসো। ব্যস্ত হাতে আলমারির একের পর এক শাড়ি উল্টো পাল্টা করে কিছু খুঁজছেন জিন। এবার কিছুটা বিরক্ত হলেন আরেম। কি খুঁজছো বলবে আমাকে? কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে আলমারি বন্ধ করে আরেমের সামনে এসে দাঁড়ালেন জিন। আরেম অবাক চোখে চাইল জিনের হাতের শাড়িটার দিকে।
তারপর থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করলো, জাঙ্কুকের আম্মুর শাড়ি বের করলে কেন? ঢোক গিলল জিন। এটা জাঙ্কুকের মায়ের বিয়ের শাড়ি, এত বছর ধরে যত্ন সহকারে আরএম শাড়িটা আগলে রেখেছিল। কখনো জিনকে ধরতে পর্যন্ত দেয়নি, এমনকি মাঝে মধ্যে আরএম শিকদার শাড়িটা বের করে রোদে শুকাতেও দেন। শাড়িটার প্রতি যত্ন দেখে মাঝে মাঝে মন খারাপ হয় জিনের। চোখ জুড়ে দেখা যায় একরাশ অভিমান, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারেন না তিনি। চোখের পানি গাল গড়ানোর আগেই তা আসলে মুছে নিতেন তিনি। ঘরে নিস্তব্ধতা ভেঙে ভেজা গলা জিন বলে উঠল, এই শাড়িটা আজকের জন্য তেকে পড়তে দেই। ফের থমথমে কণ্ঠে আরএম শোধালো, কেন? অন্যদের বাড়ি থেকে শাড়ি পাঠায়নি? পাঠিয়েছি, কিন্তু শাড়িটা কিভাবে যেন নষ্ট হয়ে গেছে, পরার অবস্থাতেই নেই। যা ভালো মনে হয় তাই করো। বড় বড় পায়ে রুম থেকে বেরিয়ে গেল আরএম। দীর্ঘ শ্বাস ছেড়ে শাড়িটা করে নিয়ে বিছানায় বসে পড়লেন জিন। মরা মানুষের জন্য আরএমের বুকে এত প্রেম, অথচ জল জানতো তিনি সামনে হেঁটে চলে বেড়ান, তার জন্য একটু মায়া হয় না আরএমের। এই দুঃখ কোথায় রাখবেন জিন? জোহরের আজান পড়েছে চারদিকে। বাড়ির পুরুষেরা মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। নামাজ পড়ে সাইনুরা রওনা দেবে, তাই বাকি কাজ রেখে আগে সবাই নামাজে গিয়েছে। মাথার অর্ধেক অবধি ঘোমটা টেনে বউ সাজে নিজের ঘরে বসে আছে তে। রুমটাতে এখন তেমন কোনো মানুষ নেই। শীতের দুপুর হওয়াতে আকাশ একদম পরিষ্কার। দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে বাড়ির সামনে রাস্তায় চোখ রাখলো তে। একেবারে নতুন একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির কালো গ্লাসগুলো উপরে তোলা, তার ভেতর সবকিছু অস্পষ্ট। গভীর চোখে গাড়িটার দিকে তাকালো তে। এই গাড়িটা আগে কখনো এখানে দেখেনি সে। ওখানে কি করছিস তে? জেনি ডাকে পিছনে ফিরে তাকালো তে। কি হয়েছে তে? এমনভাবে তাকিয়েছিস কেন? আমার ভালো লাগছে না রে, মনের ভিতর অদ্ভুত এক অশান্তি অনুভব করছি। তের কথায় ঢোক গেল জেনি। সে নিরুপায়, সব জেনেও তেকে কিছু বলতে পারছে না। তবে জেনি বেশ ভালো করেই বুঝতে পারছে যে আজ বিয়ের সময় বিশাল এক গন্ডগোল হবে। এই বিয়েটাও হবে না, সবকিছু উল্টোপাল্টা করে দেবে জীবন জাঙ্কুক। নিজের মনের কথা মনে চেপে ধরেই শোধালো, কার জন্য কষ্ট হচ্ছে তোর? তুই জানি কি করে আমার কার কথা মনে পড়ছে? জানি না, হঠাৎ কেন যেন মনে হলো। তবে আমার কথাই সত্যি? তুই মাথা নেড়ে সম্মতি জানালো। কে সে? তাহলে তুই এই বিয়ে কেন করছিস? যার জন্য আমার মন খারাপ, সে আমার অস্তিত্বের কথাও জানে না রে, আর এক জীবনে জানবেও না। কোন মুখে তাহলে বিয়ে ভাঙার কথা বলবো? ওনার জন্য রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে সে। আর উনি বলছেন সে নাকি তার অস্তিত্বের খোঁজও জানে না। একজন মনের শোকে বা একজন জ্বরে বারে ভালোবাসা। জেনির বিড়বিড় করে বলা কথাগুলো কিছুই বুঝল না তে। এরই মধ্যে সেখানে ইউজন এসে হাজির হয় আর বলতে শুরু করলো, ওরা এসে পড়েছে। কিছুক্ষণ পর স্টেজে পাশাপাশি বসে আছে তে আর সাইলো। সামনেই কাজী সাহেব বসে আছেন মোটা নীল কাগজটাতে। বর আর কনের নাম লিখেছেন উনি। সব কাজ শেষে কাবিন লেখার জায়গায় এসে থামলো কাজী সাহেব। সাইনের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কাবিন কত লিখবো বাবা? আমি জীবন জাঙ্কুক সকল স্থাবর অস্থাবর সব সম্পত্তি সহ আমার জানটাও লিখুন কাজী সাহেব। সবার পেছন থেকে উচ্চস্বরে গম্ভীর কণ্ঠে বলা কারো কথাগুলো কানে পৌঁছাতেই চমকে উঠল উপস্থিত সকলে। মানুষটাকে দেখার জন্য স্টেজ থেকে চোখ সরিয়ে পেছনে তাকালো সকল গেস্ট। ততক্ষণে সাইলো, তে, জিন, আরএম শিকদার সহ সকলে স্টেজে বসা দাঁড়িয়ে পড়েছে। সিরের কণ্ঠে সত্যিই কেঁপে উঠল আরএমের বৃদ্ধ হাত জোড়া। তার জাঙ্কুক সত্যি এসেছে এত বছর পর। তাহলে মেয়েটার টানে তার ছেলে ঘরে ফিরল। ছলো ছলো চোখে সামনে তাকালেন তিনি। জিন ভয়ার্ত চোখে তাকালো তে আর আরএমের দিকে। এগিয়ে এসে মেয়ের হাতখানা খপ করে মুঠোয় পড়ে নিল সে। সাইড প্লিজ। জাঙ্কুকের কথায় গেস্টরা সবাই সরে দাঁড়িয়ে গেল। জাঙ্কুকের সামনে আসতে দিল। বড় বড় কদমের রাজকীয় ভঙ্গিমায় উঠে এলো জাঙ্কুক। জাঙ্কুকের প্রতিটা কদম অবাক চোখে পরখ করলো তে। তার পায়ের নিচের মাটি শুদ্ধ কেঁপে উঠল জাঙ্কুককে দেখে। লম্বা চওড়া গড়নের মানুষটার পরনে ফর্মা সাদা শার্টের উপর কালো ব্লেজার, হাতের কবজিতে দামি ব্র্যান্ডের একখানা ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, তীরের মতো খাড়া নাক, ফর্সা গায়ের রং, একদম বিদেশিদের মতো। বলিষ্ঠ দেহ জুড়ে আভিজাত্যের ছোঁয়া, যেন খুব দক্ষ হাতে মানুষের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করা হয়েছে। জাঙ্কুক স্টেজে উঠেই ডাইরেক্ট তাকালো তের চোখের মনের দিকে। জাঙ্কুক টাকা দিয়ে চোখাচোখি হলো ওদের দুজনের। এক দৃষ্টিতে তের চোখের দিকে তাকিয়ে থাকলো জাঙ্কুক। জাঙ্কুকের এমন সরু দৃষ্টি দেখে চোখ নামিয়ে নিল তে। তার এতটা সাহস নেই, থাকলে চোখের তৃষ্ণা মিটিয়ে নিতে সুন্দর মানবটাকে দেখে। জাঙ্কুক মুগ্ধ চোখে চাইলো তার লিটল গার্লের পা থেকে মাথা অবধি। তার মায়ের শাড়িটা কি সুন্দর লাগছে। সাইনোকে ডিঙিয়ে তের পাশে এসে দাঁড়ালো জাঙ্কুক।
জাঙ্কুককে তের পাশে দাঁড়াতে দেখে টনক নড়ল সায়নর। এতক্ষণ আগন্তুকটার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হলো। এবার মূল ঘটনা জানতে উৎসুক দৃষ্টিতে সবাই তাকালো। জাঙ্কুকের বাহু খামচে ধরে শক্ত কণ্ঠে সায়নে শোধালো, কে আপনি? আর আমার ওয়াইফের পাশে এসে দাঁড়ালেন কোন সাহসে? সায়নের কথায় সহসা ঠোঁট কামড়ে হাসলো জাঙ্কুক। সায়নের ধরে রাখা নিজের হাতের জায়গাটাতে একবার তাকিয়ে বলল সে, হু দ্য হেল আর ইউ? বাংলা বুঝতে পারে না? আমি সায়নো, তের উড বি হাজবেন্ড। আমি লিটল গার্লের লিগাল হাজবেন্ড। আসলাম করছেন? বিশ্বাস করিনি সব ফালতু কথা। বিয়ের বাগড়া দেওয়ার ইচ্ছে হলে আপনি এখন আসতে পারেন। সায়নের কথায় বিস্তর হাসলো জাঙ্কুক। হাত বাড়িয়ে তের বাম হাতটা নিজের মুঠোয় নিয়ে মনে মনে কিছু একটা পাঠ করলো সে। পরপর তের চোখের দিকে তাকিয়ে হালকা ঝুঁকে ফু দিল সে। ডোন্ট বিলিভ মাই ওয়ার্ডস, ওকে? নো প্রবলেম। লিটল গার্ল, হোয়াট ডু আই ডু টু ইউ? জাঙ্কুক আমার বর। তের কথায় ফিসেল হাসি দেখা দিল জাঙ্কুকের ঠোঁট জুড়ে। পিছিয়ে গিয়ে তেকে নিয়ে সোফায় আয়েসি ভঙ্গিমায় বসলো সে। তার আর চিন্তা নেই, বাকিটা তার তে সামনে নেবে। তের এক কথায় মুহূর্তে কোলাহল শুরু হয়ে গেল। এই কাপড়ের মুখে চাইল আরএম আর জিন। আরএম শিকদারের মুখ দেখে কিছুই বুঝলেন না জিন। তিনি এগিয়ে গেলেন তের পাশে, হাত টেনে তেকে উঠাতে নিতেই মায়ের হাত ছাড়িয়ে নিল তে। তে, উঠে আয়। মায়ের কথায় যন্ত্রের পুতুলের ন্যায় জাঙ্কুকের দিকে তাকালো তে। তেকে তাকাতে দেখে জাঙ্কুক দৃঢ় কণ্ঠে শোধালো, লিটল গার্ল, তুমি এক পাও নড়বে না। তেতে উঠলেন জিন। সেটা এবার বড্ড বেশি করছে। কঠিন গলা তিনি বলে উঠল, তে, তোকে উঠতে বলেছি। জাঙ্কুক আর জিনের কথায় ঘাবড়ে গেল তে। ভয়ার্ত চোখে সে ফের তাকালো জাঙ্কুকের দিকে। মৃদু হাসলো জাঙ্কুক। তের থুতনি ধরে কপালে চুমু খেয়ে বলল সে, আমাকে ভালোবাসে প্রিন্সেস? উপর নিচ মাথা নাড়ালো তে, যার মানে হ্যাঁ। তীর্থের হাসি হাসলো জাঙ্কুক। 12 বছর কষ্ট পেয়েছে মেয়েটার জন্যই। এইবার আর কেউ তাদের আলাদা করতে পারবে না। সে হিসেব করে 8 ঘাট বেঁধে ময়দানে নেমেছে জীবন জাঙ্কুক। তের হাত জোড়া মুঠোয় নিয়ে নিঃশক্ত চোখে তাকালো জাঙ্কুক। বাম চোখ টিপনি কেটে সে বলল, মুখে বলল সুইটহার্ট, কেউ কিছু বলবে না, আমি আছি। তে বলে উঠল, ভালোবাসি। জাঙ্কুক বাঁকা এসে জিজ্ঞাসা করলো, বিয়ে করবে? তে আবারও মাথা নেড়ে হ্যাঁ বলল। আমেরিকা যাবে আমার সাথে? তে মাথা নেড়ে বলে উঠল, যাব। তের কথা শুনে মুখে ব্যথা লাগলো সায়নর। তার ভালোবাসা হঠাৎ একজন এসে কেড়ে নিয়ে যাবে। সায়নও বেঁচে থাকবে তা হতে দিবে না। তে, কি বলছে এসব? আঙ্কেল, আপনি কিছু বলুন, আমার কিন্তু আর ভালো লাগছে না। আরেম শিকদারের দিকে তাকিয়ে বলে উঠল সায়নও। সায়নের কথায় আরেম এগিয়ে এলো। জাঙ্কুকের দিকে তাকিয়ে শান্ত স্বরে প্রশ্ন করলো তিনি, তুমি কি চাইছো জাঙ্কুক? আমার ওয়াইফকে। জাঙ্কুকের কথা শেষ হতেই তীক্ষ্ণ কণ্ঠে জিন প্রশ্ন করলো, তে তোমার ওয়াইফ হলো কিভাবে? পকেট থেকে রং চটে যাওয়া একটা নীল কাগজ বের করলো জাঙ্কুক। 4 ভাঁজের কাগজটা মেলে ধরলো সবার সামনে। ম্যারেজ রেজিস্ট্রি পেপার, দুজনেরই সাইন আছে এখানে। আমি বাধ্য নয় এগুলো শো করার জন্য, তারপরও দেখিয়ে দিলাম একবার। সায়নও কাগজটা এক প্রকার কেড়ে নিল জাঙ্কুকের হাত থেকে। চোয়া শক্ত করে কাগজটাতে চোখ বুলালো সে। বরের জায়গায় গুটি গুটি ইংরেজি অক্ষরে জীবন জাঙ্কুক লেখা, কর্ণের জায়গায় আঁকা বাঁকা হাতের লেখা তের। নামগুলো দেখে সায়নের মুখের রং পাল্টে গেল। জাঙ্কুক হাত বাড়িয়ে কামিন নামাটা নিয়ে নিল সায়নের হাত থেকে। বাঁকা কণ্ঠে শোধালো সে, আর কোনো ডাউট আছে মিস্টার? জাঙ্কুকের কথা উত্তর দিল না সে। জিনের সামনে এসে দাঁড়ালো সে। এসব কি আন্টি? তের যদি আগে বিয়ে হয়েই থাকে তাহলে এসব কেন? এই সব কিছুই মিথ্যে। তের বাবা, তুমি কিছু বলো, থামা তোমার ছেলেকে। উপস্থিত গেস্টের মধ্যে সবাই আরো উৎসুক হয়ে উঠল। স্টেজে দাঁড়িয়ে থাকা ছেলেটা আরএম শিকদারের ছেলে। কথাটা শুনে আরএম শিকদারের আগের পক্ষে একটা ছেলে আছে, এটা ওনার গুটি কয়েক আত্মীয় স্বজন আর বিজনেস পার্টনাররা জানেন, কিন্তু সে কি এই ছেলে তা সঠিকভাবে জানা নেই কারো। দিন কাঁচুমাচু মুখে আরএমের দিকে তাকিয়ে আছেন। মুখ ফুসকে কি বলে ফেললেন তিনি। এতক্ষণ তাও মা সম্মান যা ছিল এখন তাও গেল। সেটা হঠাৎ বিদেশ থেকে ফিরে এসে যে এমন গন্ডগোল পাকাবে তা জানলে এত বড় অনুষ্ঠানের আয়োজন তিনি করতেন না। তার সাথে জিনের এটাও মাথায় এলো না তের হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি। তে ভয় পেয়ে বর স্বীকার করার মেয়ে না, তাহলে কি সত্যিই মেয়েটা জাঙ্কুককে ভালোবাসে? মোটেই মাথা থেকে বাজে চিন্তাগুলো ছেড়ে ফেলেন তিনি। এসব হতে পারে না, প্লিজ কেউ তো কিছু বলুন। ব্যয় সাহেব, দয়া করে মুখ খুলুন, এত হেয়ালিপনা ভালো লাগছে না। সায়নের বাবার কথায় বিচক্ষণ চোখে জাঙ্কুক কাটতেই দুজনকে একবার দেখে নিলেন আরএম। তিনি চান জাঙ্কুক তেকে পাক, ছেলে মেয়ে দুটো একসাথে খুব খুশি থাকুক। তিনি কিছু দিতে পারেননি জাঙ্কুককে। থেমে দৃঢ় কণ্ঠে স্বীকার করলেন আরএম, হ্যাঁ জাঙ্কুক আমার ছেলে। আচ্ছা, তাহলে তো তে ওনার বোন হয়,
তবে বিয়ের কথা আসছে কোথা থেকে? সায়নও ঠিক বলেছে বেয়াই সাহেব, শুরু থেকেই তো সব ঠিক ছিল, তাহলে এখন এসব কি শুনছি? আমার একমাত্র ছেলের বিয়েতে নিশ্চয়ই আমাদের এসব কাম্য নয়। তে আর জাঙ্কুকের বৈবাহিক সম্পর্ক হালাল হবে। আরএমের কথা আতকে উঠলেন জিন। অবাক কণ্ঠে তিনি আরএম শিকদারের উদ্দেশ্যে শোধালেন, বৈবাহিক সম্পর্ক হালাল মানে কি বলতে চাইছো? এই বিয়ে তুমি মেনে নিতে চাইছো? তোমার ছেলের অন্যায় আবদার তুমি গ্রহণ করছো? হালাল সম্পর্ক অস্বীকার করার মানেই হয় না। এটা তো কথা ছিল না আরএম। এখন এইভাবে এসব কথা কোনো মানেই হয় না। ওনাদের কথার মাঝে সামনের দিকে তাকিয়ে দু আঙুলে তুলে বাজিয়ে জাঙ্কুক শোধালো, এভরিওয়ান, আপনারা দয়া করে খাওয়া দাওয়া শেষ করে বাইরে যেতে পারেন। না খেলেও সমস্যা নেই, আর নাটক অবশিষ্ট নেই। আমার বেশি মানুষ পছন্দ না, আপনারা আসতে পারেন। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো অপমান বোধ করলেন গেস্টরা। একে একে সবাই চলে যেতে শুরু করলো। হতাশ হয়ে আরএম গিয়ে সোফায় বসে পড়লো। ওনার আর কিছু বলার নেই। গেস্টরা বিরতি সোজা হয়ে বসলো। জাঙ্কুক শরীর থেকে কালো ব্লেজারটা খুলে নিল। সে সাদা স্কার্টের স্লিপগুলো ভাঁজ করে নিল কনুই অবধি। শার্টের উপরের দিকে বোতামগুলো খুলে চুলগুলো ঠিক করলো সে। ঘাড় বাঁকিয়ে পাশে বসা তীরের দিকে সরু চোখে পরক করলো সে। মাথার লাল ওড়নাটা খুলে তার মায়ের শাড়ির আঁচলটা নিয়ে তের মাথার উপর ঘোমটাটা টেনে দিল। জাঙ্কুকের প্রতিটা কাজ শান্ত চোখে পরক করলো তে। টু শব্দ করো না সে। এই পেজটা বাদ দিন কাজী সাহেব, নতুন করে পেজটা লিখুন। আমি বলছি। এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করা কাজী সাহেব এবার নড়ে চড়ে বসছেন। সেটা যে বেশি সুবিধার না, তা ওনার বেশ ভালোই বোঝা হয়ে গেছে। তাই বিনা বাক্যে পৃষ্ঠা পাল্টে নতুন পৃষ্ঠায় লিখতে নিলেন তিনি। আপনি পৃষ্ঠা পাল্টাবেন না কাজী সাহেব, এর বিয়ে আমার সাথেই হবে। কিভাবে শুনি? জাঙ্কুকের তাচ্ছিল্য মাখা কণ্ঠে কিঞ্চিত ভরকালো সায়নো তবু নিজেকে শান্ত রেখে বলে উঠল, আমি পুলিশকে খবর দিব। আচ্ছা। সায়নের ধমকে ধীরে সুস্থে দাঁড়ালো জাঙ্কুক। কোমরে হাত ঠেকিয়ে কালো নলের পিস্তলটা বের করে সায়নের কপালে ঠেকালো সে। চোখ বড় করে গরু গম্ভীর কণ্ঠে সবার দিকে তাকিয়ে বলল, এক পা কেউ এগোলে ডাইরেক্ট এখানে শুট করব। আমি কিন্তু মোটেও ভালো মানুষ না। আর দেখো, থামো তোমার ছেলেকে, এখানে এসে মাস্তানি করছে। স্টেপ মম, প্লিজ স্টপ। ম্যাগাজিন ভর্তি আছে বুলেট। চালাবো নাকি একটা বুলেট? আপনার মাথায় চালাবো নাকি আপনার সো কল্ড না হওয়া জামাইয়ের মাথায়? জাঙ্কুক, বন্দুক আপনি খুন করেন? তীর কাপা কণ্ঠে ধ্যান ভাঙলো জাঙ্কুকের। শিট, নো নো, এটা হতে পারে না। কি করলাম? বিড়বিড় করে কথাগুলো বলে উঠল সে। পিস্তলটা আবার পকেটে পুরে নিল জাঙ্কুক। তড়িঘড়ি করে তের সামনে হাঁটু গেড়ে বসে শোধালো, ইটস জাস্ট ফান লিটল গার্ল। আমরা তো এখন বিয়ে করবো সুইটহার্ট। আপাতত বিয়েতে ফোকাস দেই। আমার ভয় করছে আপনাকে। আপনার কাছে বন্দুক আছে? তীর কথায় সাহস পেল জিন। একটু এগিয়ে এসে মেয়েকে বলল, হ্যাঁ তে চলে এসো আম্মু। তোমার তো সায়নের সাথে বিয়ে হবে তাই না? স্টপ, শ্যুট করবো কিন্তু। আপনার লেখা হয়েছে? হ্যাঁ বাবা, বরের নাম জীবন জাঙ্কুক শিকদার। কাবিনে আমার নামটাই লিখবেন। আমি আমার লিটল গার্লের কাবিন। কাবিনে তো টাকা দিতে হয় বাবা। আমি আমার লিটল গার্লকে আমি আমার আমিটাকেই দেব। ওটাই লিখুন। পারবেন না? লিখছি লিখছি, তুমি শান্ত হয়ে বসো। সন্ধ্যা 7টা বাজে। জাঙ্কুকের রুমে বিছানার এক পাশে হাঁটুতে মুখ গোজে বসে আছে তে। গায়ে এখনো শাড়িটা জড়ানো। গহনাগুলো জাঙ্কুক স্টেজেই খুলে দিয়েছিল তেকে। বর্তমানে জাঙ্কুক রুমে নেই। সেই বিকেলে তেকে এই রুমে বসিয়ে এসে বেরিয়েছিল। এখন সন্ধ্যা শেষ হবার পথে। তে উঠে দাঁড়ালো। বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে। আর একা এই রুমে বসেও তার ভয় লাগছে। দু হাতে শাড়িটা ধরে জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে আসতেই জিন টেনে ধরলো তের হাত। ক্ষণ বিলম্ব না করে তেকে নিজের দিকে ফিরিয়ে বাম গালে থাপড় বসালেন তিনি। লজ্জা হচ্ছে না তোমার নিজের সৎ ভাইকে বিয়ে করতে? নিজের গালে হাত রেখে মায়ের দিকে অবাক চোখে তাকালো তে। মূর্তি পানিতে টইটুম্বুর হয়ে উঠল। আম্মু, যেই বেহায়া মুখে সৎ ভাইয়ের নামে কবুল বলেছ, ওই মুখে আমাকে একদমই আম্মু ডাকবে না। ওনার সাথে আমার বিয়ে আগেই হয়েছিল আম্মু। তুমি অস্বীকার করলো আমি পারবো না। মুখে খুব কথা ফুটেছে তাই না? সৎ ভাইয়ের সাথে এক বিছানায় শুতে এত লজ্জা করবে না? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। ছি আম্মু, আমি তোমার মেয়ে হই। কাল তোমার বাবাকে উকিল ডাকতে বলবো। তুমি ডিভোর্স দিবে জাঙ্কুককে, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। নিজের মতামত জানিয়ে গটগট পায়ে চলে গেলেন জিন। তের মুখ থেকে আর কোনো কথা শোনার ইচ্ছে নেই তার। ঝাপসা চোখে ফুঁপে উঠল তে। ফের ধীরে পায়ে নিজের ঘরে এসে বসলো। মনের দোটানায় মাথা ব্যথা করছে তার। সিদ্ধার বিলের দরজায় এসে থামলো জাঙ্কুকের কালো গাড়িটা। গাড়িটা থেকে বেরিয়ে ডিক্কি থেকে একটা বস্তা বের করলো সে। বস্তাটা পাশে রেখে পেছনের সিট থেকে
শপিং ব্যাগগুলো নিয়ে, বস্তা আর শপিং ব্যাগগুলো দুটোই হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো জাঙ্কুক। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছেন তার বাবা আরএম শিকদার। তিনি মূলত জাঙ্কুকের ফেরার অপেক্ষাই করেছিলেন। জাঙ্কুককে আসতে দেখে গম্ভীর কণ্ঠে তাকে ডাক দিলেন, দাঁড়াও জাঙ্কুক। বাবাটাকে থামলো জাঙ্কুক, ঘাড় বাঁকিয়ে তাকালো তার বাবার দিকে। জাঙ্কুককে দেখে সোফা ছেড়ে সামনে এসে দাঁড়ালেন আরএম। আরএমকে নিজের সামনে এসে দাঁড়াতে দেখে জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কিছু বলবে? আরএম মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিল, তাহলে পরে শুনবো, আপাতত আমার অনেক কাজ আছে। দেশে আসবে যে, বলনি কেন? বললে কি আমার জন্য হানিমুন সুইট বুক করে রাখতে নাকি? লজ্জায় আমতামতে করে উঠলেন আরএম। এত বড় ছেলের মুখে এসব কথা শুনে কোনো বাবার সাহস থাকতে পারে না। থাম মেরে আরএম বলে উঠলো, নির্লজ্জের মতো বাবাকে কি সব বলছো? সরি বাট নট সরি, আমি ভাবি কথা বলি। জাঙ্কুক সেই দিকে এগোতে নিয়েও থামলো, ফের পিছনে ফিরে এসে শোধালো, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে বাবা, তোমাকে আমার একটা কিস দেওয়া বাকি আছে। আফটার অল তুমি আমার তের খবরাখবর আমাকে প্রদান করতে। জাঙ্কুকের কথায় আর নিজেকে সামলাতে পারলেন না আরএম। বয়সের ভারে নুয়ে যাওয়া চামড়ায় নিজের হাত জোড়া খামছে শব্দ করে তিনি নির্লজ্জ বলে ওঠেন। জাঙ্কুক বাবার কথা শুনেও না শোনার ভান ধরে ওপরে চলে এলো। নিজের রুমে এসে তেকে না দেখে রাগ উঠে গেল তার। বের হওয়ার সময় মেয়েটাকে বসিয়ে গিয়েছিল তার রুমে, যাতে ফিরে এসে ওর চাঁদ মুখটা সে দেখতে পারে। ফুলের বস্তা আর শপিং ব্যাগগুলো বিছানায় রেখে শেষবার তেকে ওয়াশরুমে খুঁজলো সে, কিন্তু তে নেই। সেখানেও তেকে না দেখে বুঝলো তে তার ঘরে। ফের বিছানার পাশে এসে শপিং ব্যাগগুলো হাতড়ে বড় একটা চকলেট বের করলো জাঙ্কুক। তারপর চকলেটের দিকে তাকিয়ে ফিসেল হাসলো সে। তের ভিড়িয়ে রাখা দরজাটা ঠেলে রুমে প্রবেশ করলো জাঙ্কুক। রুমে এসে আবার দরজাটা বন্ধ করে দিল। ছিটকিনের ক্ষীণ শব্দে দরজার দিকে তাকালো তে। সাদা শার্ট পরিহিত বলিষ্ঠ দেহে জাঙ্কুক শটান হয়ে দাঁড়িয়ে। সারাদিন একই শার্ট পরে থাকায় নিমিত্তে আয়রন ভেঙে গিয়েছে, ইনটাও খুলে নিয়েছে জাঙ্কুক। কুচকানো শার্টেও জাঙ্কুককে অদ্ভুত সুন্দর লাগলো তের চোখে। তের মনে হলো জাঙ্কুককে দেখার জন্য সে কতখানি তৃষ্ণার্ত, যেই তৃষ্ণা মেটার নয়, বরং চোখের সামনে থাকতে তা আরও বাড়ে, দ্বিগুণ তিনগুণ। এই অবসেশন বহুগুণে বাড়ে। কেমন আছো সুইট হার্ট? জাঙ্কুকের আদরে কণ্ঠে পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো তে। অতপর জড়ানো গলায় বলল সে, ভালো, আপনি? কথার ফাঁকে হাতের চকলেটটা সেন্টার টেবিলে ছুঁড়ে নির্দ্বিধায় তের কোলে জায়গা করে মাথা রেখে শুয়ে পড়লো জাঙ্কুক। তে কিছুটা ইতস্ত বোধ করলো। কোল জুড়ে শুয়ে থাকা জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে আশপাশ ফিরল সে। জাঙ্কুক ঘুরে দু হাতে তের কোমর জড়িয়ে মুগ্ধ বলো তার মেধীন ওদরে। জাঙ্কুকের ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠল তে। আলতো হাতে সে খামচে ধরলো জাঙ্কুকের চুল। প্রসন্ন হেসে নিজের হাতে বাঁধন শক্ত করলো জাঙ্কুক। মাথা দিয়ে তের ওদরের উপর আঁচলটা সরিয়ে দাঁত বসিয়ে শোধালো, তোমার শরীরের স্মেলটা খুব সুন্দর লিটল গার্ল। লাইক? জাঙ্কুকের অসমাপ্ত কথা শুনতে আগ্রহ নিয়ে শোধালো তে। কি? কোল থেকে মুখ তুলে সোজা হয়ে বসলো জাঙ্কুক। তের হাতটা টেনে নাকের সামনে নিয়ে গম্ভীরভাবে শ্বাস নিল সে। ফের নিঃশক্ত কণ্ঠে বলল, লাইক মিঠাই, লাইক কুলফি, রসমালাই, রিস্তা বরফি। তে উত্তর দিল না, কেবল মুস্কি হাসলো। জাঙ্কুক হাসি থামিয়ে চকলেটের দিকে তাকিয়ে গদগদ কণ্ঠে দেখে প্রশ্ন করলো, চকলেট খাবে সুইট হার্ট? নির্লিপ্ত চেয়ে তে প্রশ্ন করলো, কি চকলেট এটা? বাঁকা হাসলো জাঙ্কুক। বিছানা থেকে নেমে চকলেটটা তুলে প্যাকেট খুলে এক টুকরো চকলেট ভেঙে নিজের মুখে নিয়ে বাকিটা তের হাতে ধরিয়ে অ্যাফ্রোডিসিয়াক কৌতূহল নিয়ে চকলেটে কামড় বসালো তে। স্বাদ ভালো, খেতে খুব একটা মন্দ না। দেখে ফের আরেকটা কামড় খেলো সে। তেকে চকলেট খেতে দেখে বাঁকা হাসলো জাঙ্কুক। পেছিয়ে গিয়ে সোফায় বসলো সে। তে চকলেটটা অর্ধেক খাওয়ার পরপরই জাঙ্কুক উঠতে উঠতে বলে উঠলো, সো সি ইউ আফটার 1 hour সুইটহার্ট। চকলেটে কামড় বসিয়া অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, 1 ঘন্টা পর? কিন্তু কেন? জাঙ্কুক ঝুঁকে চুমু খেলো তের কপালে। অতপর বলে উঠলো, টু টেস্ট সামথিং নিউ। সো এখন যাচ্ছি। রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। তে চকলেটের বাকি অংশটুকু বেডসাইড টেবিলে রেখে দিল। বালিশটা ঠিক করে বেডের হেডবোর্ডের সাথে পিঠ এলিয়ে দিল সে। এদিকে জাঙ্কুক ফুলের বস্তাটা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। বস্তার ভেতরে রজনীগন্ধা আর লাল গোলাপ ফুলে ভর্তি। কভার কুচকে সম্পূর্ণ ফুলগুলো বস্তা ভর্তি থেকে মেঝেতে ঠেলে নিল সে। উদ্দেশ্য রুমটাকে সুন্দর করে সাজিয়ে বাসর ঘরের রূপ দেওয়া। একে একে গোলাপ আর রজনীগন্ধা ফুলগুলোর মালা বানিয়ে নিজের হাতে তা বিছানা সাজিয়ে নিল সে। সব কাজ শেষ করতে 1 ঘন্টার মতো সময় লাগলো তার,
কাজ শেষ হতেই টাওয়াল নিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে পড়লো সে। নিত্যদিনের তুলনায় আজ তাড়াতাড়ি শাওয়ার শেষ করলো সে। রুমে এসে টাওয়াল ছেড়ে ট্রাউজারটা পরে নিল সে। পরপর উদম শৈলে রুমের দরজাটা মিলিয়ে তেয়ের রুমের সামনে এসে থামলো সে। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে স্থির করলো সে। অদ্ভুত অনুভূতির দোলাচলে কম্পনমান তার শৈল। ধীরে হাতে দরজা মেলে রুমে প্রবেশ করলো সে। রুমটাতে ড্রিম লাইট চলছে। তের কোনো সারা শব্দ নেই। কিঞ্চিত অবাক হলো সে। জাঙ্কুক দরজা থেকে সরতেই হঠাৎ কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো তার গলা। জাঙ্কুকের বুঝতে বাকি রইল না মানুষটাকে। আলতো হাতে নিজের বুকের সাথে চেপে ধরলো তেকে। রহস্যময়ী কণ্ঠে তেকে ডাকলো সে, লিটল গার্ল। তে নিঃস্বার্থ গলায় উত্তর দিল, জাঙ্কুক, আমি পাগল হয়ে যাব, আমাকে বাঁচান প্লিজ। আর ও রেডি সুইটহার্ট? বিকজ আই এম সো ব্যাড বয়। তে মাথা নেড়ে উত্তর দিল, ইয়েস। জাঙ্কুক পাজা করে তুলে নিল তেকে। পা দিয়ে দরজাটা খুলে হাঁটা দিল নিজের রুমের দিকে। রুমে সবার পা দিয়ে ঢেলে দরজাটা লক করে দিল জাঙ্কুক। আবছা আলোর মাঝে ধীরে পায়ে এগিয়ে এসে ফুল ছাড়ানো বিছানা শুয়ে দিল তেকে। তেকে শুয়ে দেওয়ার পরে জাঙ্কুক ঝুঁকতেই তে বাম হাতে তার কাপ চেপে ধরলো। পরপর মাথা উঁচিয়ে নিজের অধর জোড়া পরে নিল জাঙ্কুকের অধরের পানি। জাঙ্কুক নিজের শরীরে সম্পূর্ণ ভার ছেড়ে দিল তেয়ের উপর। সন্ধিপর্ণে অধর থেকে তেয়ের গিবায় নামলো সে। ছোট ছোট আদরে ভিজিয়ে তুলল তেয়ের গিবাদেশ। জাঙ্কুকের মাথার স্পর্শে কম্পন জাগলো তেয়ের শরীর ও মনে। মুখ তুলে তেয়ের মুখশ্রীখানা পরক করলো জাঙ্কুক। ততক্ষণে তেয়ের বক্ষ দেশের উপর থেকে শাড়ির আঁচল সরে গেছে। বেনারসি খানা ঠাই হয়েছে মেঝেতে। লজ্জায় আর অদ্ভুত অনুভূতিতে চোখ খিচে বন্ধ করে রইল তে। জাঙ্কুকের উন্মাদনা বাটি সামলাতে হিমশিম খেলো তে। কম্পনমান গলায় শোধালো, জাঙ্কুক প্লিজ স্লো। জাঙ্কুক মোহনীয় গলায় আড়ালো, নো সুইটহার্ট, ইটস মাই টাইম, একটু সহ্য করে নাও, নেক্সট টাইম স্লো হবে, প্রমিস। তেয়ের ধস্তাধস্তিতে জাঙ্কুক থামলো। জাঙ্কুক সোজা হয়ে উঠে গিয়ে ট্রলি থেকে কিছু একটা নিয়ে এলো। ফ্রিজ চেনটা না লাগিয়ে ফিরে এসে মেঝে থেকে বেলটা তুলে নিল সে। তে ভরতা চোখে জাঙ্কুকের দিকে তাকালো। তার এক হাতে হ্যান্ডকাফ, অপর হাতে কোমরের চামড়ার বেলটা। হ্যান্ডকাফ আর বেলটা বিছানায় রেখে তেয়ের ছোট্ট শরীরের উপর ভার ছেড়ে শুয়ে পড়লো জাঙ্কুক। গিবাদ এসে না ঘষতে ঘষতে শোধালো, লিটল গার্ল, হ্যান্ডকাফ আর বেল্ট। তে বলে উঠলো, এসব কেন? যাতে তুমি ডিস্টার্ব না করতে পারো। আমার নড়চড় একদম পছন্দ না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। জাঙ্কুক তেয়ের দু হাতে এক হাতে চেপে ধরে অপর হাতের সাহায্যে হ্যান্ডকাফটা পরিয়ে দিল তেয়ের দু হাতে। হ্যান্ডকাফটা লক করে চাবিটা ছুঁড়ে মারল বেডসাইড টেবিলে। কাজ শেষ হতেই ফিসেল হাসলো জাঙ্কুক, দ্যাটস ফাইন, আমি শুধু তোমার মুখটা ওপেন রেখেছি যাতে তুমি রেসপন্স করতে পারো। পুরোপুরি মত্ত হলো তেয়ের মাঝে। রাত বাড়ার সাথে সাথে জাঙ্কুকের পাগলামি বাড়তে থাকে। অবাধ্য আর প্রশস্ত শরীরের জাঙ্কুকের আদরে আদরে জর্জরিত করে দেয় তেয়ের কোমল কায়াখানা। লজ্জার অদ্ভুত অনুভূতিতে লাল নীল হয়ে ওঠে তেয়ের তন মন। দুজনে ডুব দেয় অতল প্রেমের সমুদ্রে। পরের দিন শত ঘুম ভেঙেছে তেয়ের। শরীর নাড়াতে গিয়ে বোধহয় পুরো শরীরটা ব্যথা জর্জরিত হয়ে আছে। তার মধ্যে জাঙ্কুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তে জাঙ্কুকের উন্মত্ত বক্ষ থেকে মুখ তুলে জাঙ্কুকের হাত থেকে ছাড়িয়ে ওঠার চেষ্টা করলো সে, কিন্তু পারলো না। তে নড়াচড়াতে আদৌ ঘুম ঝাড়ানো কণ্ঠে জাঙ্কুক শোধালো, কি হয়েছে হানি? এভাবে নড়াচড় করছে কেন? কত বেলা হয়েছে, উঠতে হবে। কিন্তু আমার ঘুম এখন ফুলফিল হয়নি লিটল গার্ল, আপনি ঘুমান। নিষেধ করেছে কি? আমাকে উঠে দিন জাঙ্কুক। জাঙ্কুক ছেড়ে দিল তেকে। নরম বিছানায় শরীর নাড়িয়ে উঠে বসলো তে। ততক্ষণে জাঙ্কুক উঠে বেডের হেডবোর্ডের সাথে পিঠ ঠেকিয়ে বসেছে। তে পা নামিয়ে দাঁড়াতে গিয়েও ফের বসে পড়লো বিছানায়। জাঙ্কুক আড়মোড়া ভেঙে শোধালো, এনিথিং রং সুইটহার্ট? তে দু হাতে পেট চেপে ধরে মুখ কুচকে নিল। তলপেটে ব্যথা করছে, পুরো শরীর ব্যথা করছে জাঙ্কুক। ওয়াশরুমে যেতে হেল্প লাগবে? তে মাথা নেড়ে হ্যাঁ শোধালো। জাঙ্কুক লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লো। এগিয়ে এসে কোলে তুলে নিল তেকে। বেশি ব্যথা করছে সুইটহার্ট, মেডিসিন নেবে? না ঠিক আছে, লাগবে না। ওয়াশরুমের দরজা এনে তেকে দাঁড় করে দিল জাঙ্কুক। তে দরজা বন্ধ করতে জাঙ্কুক ট্রলিগুলো নিয়ে বেডের পাশে এসে দাঁড়ালো। ট্রলি থেকে সাদা টি শার্ট আর ক্যানালি ব্র্যান্ডের কালো ট্রাউজারটা নিয়ে নিল। পরপর কাবার্ড মেলে বাকি পোশাকগুলো কাবার্ডে সাজিয়ে রাখলো সে। পোশাক গোছানো শেষে জাঙ্কুক ঘড়ি আর পারফিউমগুলো ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখলো। তার কাজ শেষের দিকে আসতেই সাদা টাওয়ালটা বুক থেকে হাঁটু অব্দি পেঁচিয়ে বেরিয়ে এলো তে। জাঙ্কুক টাওয়াল নিয়ে তেল চুল শুকানোতে মনোনিবেশ করলো।
হাতের কাজ করার মাঝেই আদরে কণ্ঠে শোধালো, বেটার ফিল করছে লিটল গার্ল? তে মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিল। তোমার ড্রেস রাখা আছে কাবার্ডের লেফট সাইডে, সাইজ ঠিক আছে কিনা, পছন্দ হয় কিনা দেখে নাও। তে চোখ বড় বড় করে বলে উঠলো, সাইজ ঠিক আছে মানে? তোমার সব পোশাকের সাইজ আমার জানা আছে সুইটহার্ট, মানে সব পোশাকের মিলিয়ে দেখতে পারো। রহস্যময়ী হাসি আসলো জাঙ্কুক লাজুক হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালোতে পরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে কাবারের দিকে এগিয়ে গেল সে। তেকে খোঁড়াতে দেখে জাঙ্কুকের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠলো। তার দেওয়া ভালোবাসার কষ্টে তার লিটল গার্ল খুঁড়িয়ে হাসছে। এই দৃশ্যটা দেখার জন্য একটা যুগ তাকে অপেক্ষা করতে হয়েছে। এইবার থেকে তার প্রতিদিন কাজ হচ্ছে তার লিটল গার্লের মিষ্টি যন্ত্রণার কারণ হওয়া কোমর শরীরে ভালোবাসার চাপ লেপটে দেওয়া। ডাইনিং টেবিলে আনার শিকদারের পাশের চেয়ারে জাঙ্কুক বসেছে। পরের চেয়ারটাতে জিন খাবার আর প্লেট সাজিয়ে সবাইকে দিয়ে উনি কিচেনের দিকে যেতে নিতেই আরাম ডেকে উঠলো, কোথায় যাচ্ছ জিন? নাস্তা করতে বসো, খাওয়ার ইচ্ছে নেই। ওনার কথায় মুচকে আসলো জাঙ্কুক। সে থাকাতেই যে জিন খেতে বসছে না তা খুব ভালো করেই বুঝেছে সে। জিনকে আরেকটু লাগিয়ে দিতে মুখ খুললো জাঙ্কুক। এ কি শাশুড়ি আম্মু, জামাইকে এভাবে খাবার দিয়ে মুখ খুঁয়ে চলে যাচ্ছেন কেন? জাঙ্কুকের দিকে খুঁয়ে দাঁড়ালেন জিন। তাচ্ছিল্যের স্বরে জবাব দিলেন তিনি, আমাকে আবার কবে থেকে আম্মু বলা ধরেছো তুমি? ও মা, শাশুড়ি মাকে আম্মু বলবো না তো আব্বু বলবো নাকি? হেয়ালি করছো আমার সাথে? একদম না আম্মা যান, আপনার ওই সাদা চুলের কসম। আর দেখো বেয়াদব ছেলেটা কি বলছে, বাড়ির জামাইকে আপনারা এভাবে ট্রিট করেন আম্মু? আব্বু, আপনার ওয়াইফ কি করছে দেখুন তো। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্ট করছে। তে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। দুপুরে শাওয়ার না নেওয়ায় এত রাতের শাওয়ার নিয়েছে সে। টাওয়ালটা চুলে বেঁধে আয়নার সামনে দাঁড়ালোতে জাঙ্কুক ক্যানভাসে আর্ট করার ফাঁকে ফাঁকে বার কয়েক তাকালোতে এর দিকে। অতপর কিছু একটার দিকে তাকিয়ে অনুসন্ধানী কণ্ঠে প্রশ্ন করলো জাঙ্কুক, লিটল গার্ল, তুমি রাতে ইনার পরে ঘুমাও? হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? জাঙ্কুক ইশারা করলো তের পিঠের দিকে। চুলের পানিতে ভিজে গেছে জামাটা, যার ফলে সাদা জামার ভেতরের কালো ইনারটা দৃশ্যমান। তে দ্রুত আয়নার সামনে থেকে সরে গেল। জাঙ্কুক ফের শোধালো, দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস সুইটহার্ট, এটা চেঞ্জ করে এসো। মানে রাতে এসব পরে ঘুমালে কত সমস্যা হয় জানো? ইভেন সেগুলোর আশেপাশে কত পেইন হয়। আপনি এত কিছু জানেন কিভাবে? ইটস জেনারেল নলেজ লিটল গার্ল। ব্রাশটা প্লেটে রেখে জাঙ্কুক উঠে এলো চেয়ার ছেড়ে। জাঙ্কুক এগোতেই তে পেছালো। পেছাতে গিয়ে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা লাগলো তার। তের ভয়ের তো মুখোশটির দিকে চেয়ে ফিসিল হাসলো জাঙ্কুক। আমার আপনাকে ভয় করছে জাঙ্কুক, আপনি খুব ব্যথা দেন। জাঙ্কুক এগিয়ে এসে তের পিঠ নিজের দিকে দিয়ে আয়নার সামনে দাঁড় করালো তাকে। জাঙ্কুকের শক্তপোক্ত শীতল হাত এনে রাখলো। জামার চেয়ে নেই, ফার্স্ট টাইম ছিল তো তাই ব্যথা পেয়েছে সুইটহার্ট, নেক্সট টাইম থেকে আর লাগবে না। আতো হাতে জামার চেনটা খুলতেই চোখের সামনে উন্মুক্ত হলো শুভ্র পৃষ্ঠদেশের মধ্যে কলঙ্কের মতো লেপটে থাকা ইনারের ফিতাটা। জাঙ্কুক দু হাতে টেনে ধরলো কালো স্ট্রিপগুলো। চোখ বন্ধ করে নিলতে পরপর হাত উল্টো ঘুরিয়ে নিজের পিঠের সাথে জাঙ্কুকের বাম হাতখানা চেপে ধরলো সে। তেকে এমন কুপকাত হতে দেখে বাক হাসলো জাঙ্কুক। সে হুকটা ছাড়িয়ে নিল। তে আয়না এক ঝলক নিজেকে দেখে লজ্জা পেয়ে গেল। তড়িঘড়ি করে সে সরতে চাইল, জাঙ্কুক ছাড়লো না। একটু ঝুঁকে নিজের অদর ছুঁয়ে দিল তের গ্রীবা দেশে। নেশালো গলায় শোধালো, লিটল গার্ল, ডু ইট এগেন, আই প্রমিস, জাস্ট 5 মিনিটস। না জাঙ্কুক, আমি পারবো না, আমার পুরো শরীর ব্যথা করছে। বাকি কথা বলার আগেই জাঙ্কুক তের অথজোড়া নিজের দখলে নিয়ে নিল। তেও একসময় ছেড়ে দিল নিজেকে জাঙ্কুকের হাতে। জাঙ্কুক আবারও রাজত্ব চালালো তের পুরো দেহ জুড়ে। বাকিটা তোমরা বুঝে নিও। এভাবে কিছুদিন কাটে থাকে তে আর জাঙ্কুকের জীবন। ধীরে ধীরে জাঙ্কুকের অবজেশন আরও বাড়তে থাকে। তে যখন ভার্সিটিতে যায়, আশেপাশে কেউ তের দিকে তাকালে মুহূর্তে সেই লোক ক্ষত বিখ্যাত হয়ে যেত। কিন্তু তে বুঝে উঠতে পারতো না আসলে এসব ঘটছে কি তার সাথে। তার লাভ ধীরে ধীরে স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হয়ে উঠছিল। জাঙ্কুক তেকে নিয়ে আমেরিকা চলে যায়। সেখানে বেশ ভালোই কাটছিল দুজনের জীবন। কিন্তু তে হঠাৎ জেনে যায় জাঙ্কুকের ব্ল্যাক ম্যাজিকের কথা। যেভাবে সে ব্ল্যাক ম্যাজিক দিয়ে তেকে আয়ত্ত করে রেখেছে নিজের মধ্যে। জাঙ্কুকের ডার্ক সাইড জানার পর থেকেই তের পা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। সে দ্রুত ম্যানশন থেকে পালিয়ে যায়। তার মনে হতে থাকে জাঙ্কুক কোনো স্বাভাবিক মানুষ নয়, সে তার মাথায় কোনো সমস্যা আছে। না হলে মানুষ কীভাবে এতটা অবজেক্ট হতে পারে তার প্রতি, যে তার দিকে কেউ তাকালেও জাঙ্কুক তাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। তে জাঙ্কুকের কাছ থেকে পালিয়ে বরফের আস্তরণে ঢাকা পড়া
আনুষ্কার ফাঁকা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। তার পিছনে জাঙ্কুক তাকে ধাওয়া করছে। দৌড়ানোর পাশাপাশি গলা ছেড়ে তাকে ডাকছে, লিটল গার্ল প্লিজ থামো, আই ওয়ার্ন ইউ, টেম্পারেচার -ডিগ্রিতে, এই ঠান্ডা বেবি সমস্যা হতে পারে। তে যেন শুনেও শুনল না। নিজের জেদে অটল থেকে সে পায়ের গতি বাড়ালো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তে এখন প্রেগনেন্ট, কিন্তু তের মাথায় এখন এসব কিছুই কাজ করছে না। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। নিজের জেদে অটল থেকে সে পায়ের গতি বাড়ালো। জাঙ্কুকও থামলো না। দৌড়ানোর এক পর্যায়ে জাঙ্কুক অদৃশ্য হয়ে গেল। জাঙ্কুককে না দেখে থমকে দাঁড়ালো তে। চারপাশে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে জাঙ্কুককে খুঁজল সে। পুরো রাস্তা খালি, মাছি তো দূরের কথা, মানুষের অস্তিত্ব সংকট এখানে। বক্ষ তল্লাটে ভয়রা হানা দিল। আশেপাশে জনমানব শূন্য, বহু দূরে দূরে বাড়ি হওয়ায় এদিকটা ফাঁকা ফাঁকা লাগছে। তীর পা দুটো হঠাৎ করে অবশ হয়ে এলো। ঠান্ডার তোপে নিঃশ্বাস আটকে আসতে লাগলো তার। তবুও থামলো না। ভাঙা দমে আবার দৌড় দিল সামনে, কেবল জাঙ্কুকের হাত থেকে বাঁচার নিমিত্তে। দৌড়তে হঠাৎ তে এসে পড়লো একটা গাড়ির সামনে। মুহূর্তের জন্য পৃথিবী টরে উঠলো তার চোখের সামনে। বহু কষ্টে নিজেকে সামনে নিল তে। আর একটু হলে গাড়ি ধাক্কা লাগতো দৌড়ে। হুট করে গাড়ির পেছনের দরজাটা খুলে গেল। গমগমে অপরিচিত কণ্ঠে ভেসে এলো কিছু বাক্য। উঠে এসো মেয়ে। তে ঠাওর করতে পারলো না কণ্ঠটা। শীতে তার কানে তালা লাগার মতো অবস্থা। 7-5 কিছু ভাবার অবকাশ পেল না সে। এক ঝটকায় গাড়ির ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল তে। সিটে বসে চোখ বন্ধ করে নিল। বুকের ভেতর উন্মুক্ত হৃদস্পন্দন ছুটছে। ধীরে ধীরে সময় 5 থেকে 10 মিনিটে পৌঁছালো। সময় নিয়ে স্থির হলো তে। না তাকিয়ে শোধালো, আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। বরকে ধন্যবাদ দিতে নেই লিটল গার্ল, তুমি আর বেবি তো আমার সব। পরিচিত কণ্ঠস্বর পেতেই তে সাথে সাথে পাশ ফিরে তাকালো। তার পাশের সিটে বসে আছে জাঙ্কুক। ঘটনার গভীরতা বুঝতেই চেঁচিয়ে উঠল তে। চিৎকারে কানে হাত চাপলো জাঙ্কুক। আমি কানা না লিটল কুইন, একটু আস্তে কথা বললেও হয়। আর আমাকে ডাকছো যেহেতু মিষ্টি করে ডাকো। জাঙ্কুকের শেষের কথাগুলো বেশ মায়া স্বরে বলল, ছলনা করেছেন আপনি আমার সাথে। তের প্রশ্নে ভ্রুদয় কুঁচকে নিল জাঙ্কুক। ঘুরে বসলো তের দিকে। অবুঝের ন্যায় চোখ ছোট করে বলে উঠল সে, কখন? জাঙ্কুকের প্রশ্নে বিদ্রুপের হাসি ফুটল তের অধরে। জাঙ্কুকের ভিন্ন ভিন্ন রূপে সে বারবার অবাক হচ্ছে। মাত্র প্রমাণ কি জান? আপনার ঠোঁটের ওই ছলনার হাসি জাঙ্কুক। একটা মানুষের এত রূপ কিভাবে হয়? আমি সাধারণ মানুষ, তোমাকে তা কে বললো? তো আপনি জন্তু নাকি? নিয়ম মাফিক তোমাকে আমি কুইন ডাকি, প্যালেসেও রাখি, তার মানে আমি কিং? জন্তু কোথাকার। তের অপমানাত্মক কথায় জাঙ্কুক উষ্ঠ সংকুচিত করে নিল। তের হঠাৎ হাসি পেল। প্রেগনেন্সির মুড সুইং বটে। সে হেসে কুটি কুটি হয়ে গেল। জাঙ্কুক ভরকালো তের অবস্থা দেখে। দুজনের দ্রুত মিটিয়ে তেকে জড়িয়ে নিল বাহুতে। আলগোছে হাত রাখলো কপালে, পরপর গলায়। তের শরীরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটু ঠান্ডা। বড় করা শেষে চিন্তিত কণ্ঠে জাঙ্কুক প্রশ্ন করলো, শরীর খারাপ করছে লিটল গার্ল? তে নীরবে মাথা নেড়ে না বোঝালো। তবুও জাঙ্কুকের বুকের ভেতরের উৎকণ্ঠা এক চুলো প্রশমিত হলো না। তার মনে হচ্ছে বর্তমানে একবার ডাক্তারের চেক আপ করা যেত, তবে হয়তো দুশ্চিন্তার ভার হালকা হতো। দীর্ঘ সময় ধরে বাইরে ছোটাছুটি করেছে মেয়েটা। এই জাঙ্কুককে দূরে ঠেলে দিয়ে বলে উঠল, গাড়ি থামান, আমি যাব না আপনার সাথে। জাঙ্কুক কপালে আঙুল চেপে ধরলো। দীর্ঘ শ্বাস চেপে পকেট থেকে ছোট্ট একটা শিশি বের করে। তার থেকে কিছুটা তরল রুমালে ঢেকে তে নাকে চেপে ধরলো। মুহূর্তে সয়ে ছেড়ে দিয়ে নিস্তেজ হয়ে গেল তে। জাঙ্কুক ঠোঁট কামড়ে বিস্তর হাসলো। অনেক চেষ্টা করেছিলাম তোমাকে আটকানোর বউ, কিন্তু তুমি থামছো না। বিশাল চিলে কোঠার রুমটির মাঝ বরাবর একটা অল্প আলোর বাতি জ্বলছে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে সময় 12টার দিকে পৌঁছালো। পানির ছাপটা হুঁশ ফিল দিয়ে পিট চোখ মেলে মাথায় চিনচিন ব্যথা নিয়ে সোজা হয়ে বসতে চাইল সে, কিন্তু পারল না। ঘাড়ের রগের টান লাগতেই মৃদু আর্তনাদ করে উঠল সে। জাঙ্কুকে টনক নড়ে, কিস ওর হাগ লিটল গার্ল। অন্ধকার রুমে জাঙ্কুকের কথাগুলো ঝনঝন করে উঠল। ঘাড়ের ব্যথা ভুলে অতপর ছাড়া পেটে ধস্তাধস্তে শুরু করলো সে। দূরে যান জাঙ্কুক, নো ওয়ে লিটল গার্ল, আমি কিন্তু আঘাত করব। আই উইল ম্যানেজ হ্যান্ডকাফ বেথ। চেঁচিয়ে উঠল তে, প্রার্থনা করছি জীবন জাঙ্কুক, আপনার সাথে এই দেখা আমার শেষ দেখা হোক। জাঙ্কুক বক্র হাসলো, খানি ঝুঁকে ঠোঁট ছলো তের কপালে। এক জীবনে কত ইচ্ছে পূরণ করতে চাও? যখন একা ছিলে তখন আমাকে ফাঁকি দিতে পারোনি, তবে আমার সন্তান গর্ভে নিয়ে পালাবে কিভাবে? চেয়ারের হাতুড়ের সাথে তের হাত পা বাঁধা, রশিগুলো বেশ শক্ত, চামড়া কামড়ে ধরে রেখেছে। নাড়াচাড়া করতেই হাত পায়ের চামড়ার সাথে টান লাগলো। শৈলার মনের ব্যথায় গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল তের।
জাঙ্কুক তা দেখেও নিলিপ্ত ভঙ্গিতে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বর্তমানে ঘড়ির কাঁটা 12টা ছাড়িয়ে গেছে। আলাস্কা জুড়ে পিনপতন নীরবতা। তার মধ্যে জাঙ্কুকের প্যালেস পাহাড়ের বুকে অবস্থিত। এদিকে তেমন মানুষজন আসে না। জাঙ্কুক ফোন হাতে নিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলতে লাগলো, কোথায় তুই? ডাক্তার আনতে গিয়ে কি নিজে ডাক্তারি পড়া শুরু করেছিস? আর 5 মিনিট অপেক্ষা করুন বস। ডাক্তার শালাকে বহুত কষ্টে রাজি করিয়েছি। জাঙ্কুকের কথা বলা শেষ হলে কল কেটে তের মুখোমুখি চেয়ার টেনে বসলো জাঙ্কুক। আর মোনা ভেঙে পরনের সাদা শার্টের সবগুলো বোতাম খুলে নিল সে। তে ছলো ছলো চোখে জাঙ্কুকের কাজ দেখছে। জাঙ্কুক তাকা এসে বলে উঠল, কি দেখছো এইভাবে? দেখছি আমার পেটে থাকা ছোট্ট বাচ্চার বাবাটাকে, আমার বিশ্বাসকে কাজের ন্যায় গড়িয়ে দেওয়া মানুষটাকে। দেখে কি বুঝলে? সে পাপিষ্ট পুরুষ। পাপে তার মন মস্তিষ্ক সব কালো হয়ে গেছে। তে থেমে গেল। কয়েকদিন ধরে সে একটানা বেশি কথা বলতে পারে না। অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। বড় বড় করে শ্বাস নিতে লাগলো সে। জাঙ্কুকে এবার সোজা হয়ে বসলো। চোখে হাঁটুতে হাতে রেখে থুতনিতে ভর দিয়ে তের চোখে চোখ রেখে বলে উঠল, এত কিছু দেখলে লিটল কুইন, তোমার জন্য ভালোবাসা দেখো নি? আপনি আমাকে ভালোবাসেন? ভালোবাসলে এই অবস্থায় বাঁধতে পারতেন আমাকে? ভালোবাসে বলি তোমাকে আষ্টে পিষ্টে বাঁধতে চাই লিটল গার্ল, নয়তো আমার একা জীবনে তোমাকে জায়গা দিতাম না। আমার এই রূপ আছে বলে আমাকে ভালোবাসেন। যখন তোমার 8 বছর ছিল তখন কি তোমার এই রূপ যৌবন ছিল? না। হঠাৎ জাঙ্কুক দাঁড়িয়ে পড়লো চেয়ার ছেড়ে। তেয়ের সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লো সে। ধীরে ধীরে তেল করে নিজের মাথাটা রাখলো। গভীর দৃষ্টিতে তাকালো তার উদরের দিকে। কালো ক্রাউনের পেটের অংশটা সামান্য ফুলে উঠেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের ছোট্ট অস্তিত্ব জানান দিচ্ছে তার আগমনের খবর। জাঙ্কুকের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠলো। আলতো করে ঝুঁকে জামার উপর দিয়ে তের উদরে নিজের ভালোবাসা পরশ এঁকে দিল। তোমাকে শুনতে হবে লিটল কুইন, তোমার জন্য নিজেকে তৈরি করতে এই জীবন জাঙ্কুকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে তা তোমাকে জানতে হবে। এরই মধ্যে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট ডাক্তার নিয়ে চলে আসলো। কিন্তু পরক্ষণেই জাঙ্কুকের মুড বদলে গেল। তাই সে অ্যাসিস্ট্যান্টকে বলে দিল, এখন মুড নেই লিটল গার্লকে ডাক্তার দেখানোর, নিচে গিয়ে অপেক্ষা কর। জাঙ্কুক ফিরে এসে তেয়ের বাঁধন খুলতে ব্যস্ত হয়ে পড়ল। তে টলমলে চোখে সেই দৃশ্য অবলোকন করে বলে উঠল, আপনি জাদুকর জাঙ্কুক, আপনি সিরকি করেন। জাঙ্কুক জবাব দিল না। তে উত্তরের আশায় তার মুখের দিকে তাকিয়ে রইল। কিন্তু জাঙ্কুকের মধ্যে কোনো হিলদোল দেখা গেল না। হাতের বাঁধন ছাড়া পেয়ে রশিতে বাঁধা জায়গাটাতে অপর হাতে আলতো স্পর্শ করল তে। জাঙ্কুক তার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ জোড়া মেঝেতে নিবদ্ধ। ব্যথা ফুলে উঠেতে কঠিন স্বরে বলে উঠল সে, আমাকে ঠকালেন জাঙ্কুক এতটা নিখুঁতভাবে। আরে আপনি ভরের অধিকার নিয়ে আমার সামনে দাঁড়ালে নির্দ্বিধায় আপনাকে গ্রহণ করতাম, তবে কেন মিথ্যে ছলনার পথ বেছে নিলেন? খুব প্রয়োজন ছিল। 2 হাতের মুঠো নিজের চুলগুলো টেনে ধরলতে চিৎকার করে মেঝেতে বসে পড়ল সে। কেন জাঙ্কুক, আমাকে ধ্বংস করার আর কোনো মাধ্যম ছিল না? ভালোবাসার তলোয়ারের আঘাতে এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। জাঙ্কুকের চোখে দেখা দিল পানির অস্তিত্ব। তের কষ্ট তার সহ্য হচ্ছে না। একতরফা ভুল বোঝো না লিটল গার্ল, আমার কথাটা শোনো প্লিজ। কথা শেষ করে 2 হাতে তের বাহু চেপে ধরল জাঙ্কুক। সযত্নে তাকে কাঠের চেয়ারে বসিয়ে দিল। নিঃশব্দে উপবিষ্ট হলো তে। জাঙ্কুকও হাঁটু গেড়ে বসলো তার সামনে। অবাকভাবে তে পরখ করতে লাগলো জাঙ্কুককে। নিত্যদিনের জাঙ্কুক আর আজকের জাঙ্কুকের মধ্যে যেন বিস্তর ফারাক। মহাছন্নের মতো কাপা হাতে জাঙ্কুকের চুলের ভাঁজে ডুবিয়ে দিল হাতে। নিজে চুলে তের আঙুলের কোমল বিচরণ টের পেতেই চোখ তুলে তাকালো জাঙ্কুক। শক্তপোক্ত গম্ভীর চলের সেই মানুষটিকে এমন ভঙ্গরূপে অসম্ভব লাভা বনের পক্ষী যুগল দেখে তের বুকটা মোচড় দিয়ে উঠল। টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার গাল বেয়ে। মলিন হাসলো জাঙ্কুক। ধরা গলা শোধালো সে, কাঁদছো কেন তুমি? আপনার কি হয়েছে জাঙ্কুক? আমি কবে নাগাদ দেশ ছেড়েছিলাম তোমার মনে আছে লিটল গার্ল? জাঙ্কুকের প্রশ্নে তের ভুরুজোড়া সংকুচিত হলো। সত্যি বলতে তার মনে নেই জাঙ্কুকের দেশ ছাড়ার বছরের কথা। তখন সে বাচ্চা ছিল। জাঙ্কুকের সাথে কাটানো 2-1টা স্মৃতি ছাড়া সব কিছুই ঝাপসা। তেকে ভাবতে দেখে জাঙ্কুক বলে উঠল, আমি বলছি 2013 সালে আমি বাংলাদেশ ছেড়েছি বললে ভুল হবে। আমার বাবা আর তোমার মা জোর করে আমেরিকা পাঠিয়ে দিয়েছিলেন। তারপর আবার ফিরেছিলাম 25 সালে। 13 সাল থেকে 25 সালে কতটা বছর হয় জানো? 12 বছর। পাক্কা 12 বছর তোমার থেকে নিজেকে দূরে রেখেছিলাম। আমি যখন তোমার চোখের আড়াল হয়েছিলাম তখন তুমি কেবল 8 বছরের একটা বাচ্চা। এইসব বিয়ে স্বামী সম্পর্কে তোমার কোনো ধারণা ছিল না। এমনকি বিয়ের কাবিননামাতেও তোমাকে চকলেটের লোভ দেখিয়ে সাইন নিয়েছিলাম আমি। বড় হওয়ার তালে তালে স্মৃতির পাতা থেকে জাঙ্কুক নামক পুরুষটির কথা
ভুলে যাওয়াটাই ছিল স্বাভাবিক। তে মনোযোগী শ্রোতার ন্যায় চুপটি করে জাঙ্কুকের কথা শুনছে। আমি ব্ল্যাক ম্যাজিক চর্চা করি, এটা নিশ্চয়ই জেনে গেছো। তে মাথা নেড়ে স্পষ্টভাবে উত্তর দিল হ্যাঁ। জাঙ্কুক উঠে দাঁড়ালো। কত কত রাত তোমার জন্য কেঁদেছি জানো লিটল গার্ল। ভালোবাসার মানুষকে শত শত মাইল দূরে ফেলে এসে একাকী জঙ্গলে থাকা মুখের কথা না, আমি একটু একটু করে নিজেকে ভেঙে করেছি। সেই ভাঙনে আমার মন থেকে 1 ইঞ্চু বিলীন হতে দিইনি তোমাকে, বরং সেসব দিনে তোমার প্রতি আমার ভালোবাসা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। ভালোবাসা থেকে অবজেশনের রূপ নিয়ে গিয়েছিল। আর আমি বেঁচে থাকতে কি করে আমার অবজেশনকে অন্য কারো হতে দিই। 12 বছর পর হুট করে গিয়ে স্বামীর অধিকার দাবি করলে তুমি আমাকে মেনে নিতে না। তখন তোমার মা আবার আমাকে খালি হাতে ফিরিয়ে দিতে চাইতেন। এমনকি আমিও ফিরতাম না তোমাকে ছাড়া, জোর করে নিয়ে আসতাম আমার সাথে। তা তোমার জন্য ট্রমাটিক হতো। আমি চাইনি তুমি কষ্ট পাও। জাঙ্কুকের কথাগুলো শোনা মাত্রই তীর চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে তাকে তার জানা নেই। সে যদি জাঙ্কুককে না দেখতো। তীরের ভাবনার মাঝে জাঙ্কুক এগিয়ে এসে থেকে কোলে তুলে নিল। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল সে। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামলো আর তার অ্যাসিস্ট্যান্টকে বলতে লাগলো ডাক্তার কোথায়। মূর্তি তার অ্যাসিস্ট্যান্ট আর ডক্টর নড়ে চড়ে উঠে দাঁড়ালো। তেকে সোফাতে বসানো মাত্রই ডাক্তার তেকে দেখা শুরু করলো। ডাক্তার তেকে চেক করে কিছু ভিটামিন ওষুধ লিখে দিয়ে তারপর চলে গেল। মূর্তি জাঙ্কুক আর তে আবারও সেখানে একা উপস্থিত। তে আবার প্রশ্ন করলো আমার থেকে আর কি কি লুকিয়ে রেখেছেন আপনি জাঙ্কুক? তুমি আর কি জানতে চাও? এতগুলো মানুষ খুন করেছিলেন কেন? তারা সবাই অপরাধী ছিল, তাদের শাস্তি দেওয়ার জন্য আইন ছিল। জীবন জাঙ্কুকের ডিকশনারিতে আইন বলতে কোনো শব্দ নেই। সে যা তৈরি করে তাই আইন। অপরাধী নিজে আইন সৃষ্টি করে। হাসালেন জাঙ্কুক। বাবা আপনার এই রূপ দেখলে সহ্য করতে পারবেন? আমি ভুল কিছু করিনি লিটল গার্ল। ওরা সবাই কোনো না কোনো পাপের সাথে জড়িত ছিল, শাস্তি দিয়েছি ব্যাস। আপনিও ভালো কেউ নন। ফিক্সেল হাসি ফুটে উঠল জাঙ্কুকের ঠোঁটে। এক হাতে সামনে থাকা সোফাটা টেনে এনে তীর মুখোমুখি বসে পড়ল সে। আজকাল বেশ নীতি কথা আওড়াচ্ছে যে। জীবন জাঙ্কুক জাদুবিদ্যা ভুলে যায়নি লিটল গার্ল। আমি খুনি হই বা জাদুকর, তোমাকে আমার সাথেই থাকতে হবে, ইচ্ছে হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে। তুমি আমার মানে আমারই। নিজের মত স্পষ্ট করে জানিয়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক। কপালে হাত চেপে কিছুক্ষণ চুপ থেকে রাগে ফুসতে ফুসতে সামনে থাকা সিঙ্গেল সোফাটায় সজয় লাথি মারল সে। সোফাটা ছিটকে গিয়ে আছড়ে পড়ল টেবিল ল্যাম্পের উপর। মূর্তি কাচের ল্যাম্পটা ভেঙে চুরমার হয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল রাগের আভা। তুমি আমার লিটল গার্ল, তুমি চাইলেও এটাই সত্যি, না চাইলেও এটাই সত্যি। তে শুধু চুপ করে রইল। জাঙ্কুকের সঙ্গে এখন কথা বললে হিতে বিপরীত হবে, সেই ভয়ে সে ধীর পায়ে দোতলায় উঠে গেল। নিজের রুমে ফিরে কাবার থেকে পোশাক তুলে শাওয়ারে ঢুকে পড়ল তে। প্রায় ঘন্টাখানিক পর বের হয়ে এলো সে। লাল লং গ্রাউন্ডার হাতের হুক লাগিয়ে পিঠের ফিতে বাঁধতে চেষ্টা করলো সে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় তে। বিরক্তিতে পিছিয়ে উঠল তার মন। আজ সবকিছু অসহ্য লাগছে তার কাছে। জামার ফিতে না বেঁধে জানার কাছে গিয়ে দাঁড়ালো তে। ভয়হীনভাবে জানলার কপাটটা খুলে দিল সে। শীতের এক পশলা হাওয়া এসে ছুঁয়ে দিল তেকে। আবেশে চোখ বুজে নিল সে। এদিকে রক্তাক্ত হাতে রুমে প্রবেশ করলো জাঙ্কুক। জানলার কাজটায় চোখ পড়তেই কপাল কুঁচকে নিল সে। দ্রুত কদমে এগিয়ে এসে তেকে সরিয়ে জানলাটা বন্ধ করে দিল সে। তে বেশ বিরক্ত হয়ে বলে উঠল এখন কি জানলা খোলা তো আপনার অনুমতি লাগবে জাঙ্কুক? এইটুকু স্বাধীনতাও কি আপনি আমাকে দিবেন না? আপনার এই বিষাক্ত ভালোবাসা আমি পাগল হয়ে যাব। অকপটে শোধালো সে। তোমার ভালোর জন্য যদি তোমাকে পাগল হতে হয় আমার কোনো সমস্যা নেই। পাগল বউ নিয়ে থাকতে পারবো আমি, তুমি শুধু থাকলেই হবে। তে মাথা শক্ত করে ধরলো। জাঙ্কুকের এত যত্ন তার কাছে কাটা লাগছে। মনে হচ্ছে কেউ তার শ্বাসনালীতে ভালোবাসার ফাঁস বেঁধে দিয়েছে। আপনি পাগল হয়ে গেছেন জীবন জাঙ্কুক। আপনার অন্ধ ভালোবাসা আপনাকে পাগল করে তুলেছে। জাঙ্কুক কোনো জবাব দিল না। নীরবতা পালন করে বেডের কাছে এসে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করলো সে। জাঙ্কুকের হাতে রক্ত দেখে দ্বিতীয় দফায় উন্মাদ হয়ে উঠল তে। আবার কাকে খুন করেছেন জাঙ্কুক? ডান হাতে অ্যান্টিসেপটিক নিয়ে বাম হাতের ক্ষতস্থান পরিষ্কার করাতে মনোনিবেশ করলো জাঙ্কুক। যেন তের কথা তার কর্ণপাত হচ্ছে না। উত্তর দিচ্ছেন না কেন জাঙ্কুক? কাকে খুন করেছেন? কার রক্ত লেগে আছে আপনার হাতে? ছি! এবারও জাঙ্কুকের নির্লিপ্ততাতে তের মাথায় রাগ চড়ে বসলো। মুহূর্তে সে করে বসলো এক অভাবনীয় কাজ। জানলার পাশ থেকে ফ্লাওয়ার বাসটা নিয়ে কপালের এক পাশ আঘাত করে বসলো সে। ক্ষণ বিলম্ব না হয়ে গল গলিয়ে রক্ত প্রবাহিত হতে শুরু করলো তার কপাল বেয়ে। তের এমন কাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল জাঙ্কুক।
হুঁশ ফিরতেই তের কাছে ছুটে এলো সে। দ্রুত তার হাত থেকে ফ্লাওয়ার বাসটা কেড়ে নিয়ে নিজের বাহুতে টেনে নিল তেকে। লিটল গার্ল, এই জান, এটা কি করলে তুমি? কপাল গড়িয়ে নাসারন্ধে রক্তের গন্ধ পৌঁছাতেই পেট চেপে বমি করে দিল তে। জাঙ্কুকের শরীর ভরে গেল তের বমিতে, তবুও সে ছাড়ল না মেয়েটাকে, বরং আগের থেকে দ্বিগুণ শক্ত করে জড়িয়ে ধরল তাকে। সময় ব্যয় না করে তেকে পাজা করে তুলে নিল সে। ওয়াশরুমে ঢুকে বাথটাবে তেকে শুয়ে দিয়ে গেজারের ট্যাপ ছেড়ে রুমে ফিরল জাঙ্কুক। ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে গেল সে। তে ততক্ষণে অবচেতন হয়ে পড়েছে। বাথটাবের পানিতে ডুবে গেছে তের গলা অবধি। জাঙ্কুক সাবধানে তের পাশে গিয়ে বসলো। আলতো হাতে অ্যান্টিসেপটিক দিয়ে কপালের কাটা অংশ পরিষ্কার করে তের মুখে পানির ঝাপটা দিল সে। পিটপিট করে চোখ মেলে তাকালো তে। ক্লান্তিতে ঝাপসা চোখে জাঙ্কুককে দেখে হু হু করে কেঁদে উঠল সে। ঘোরের মাঝে এগিয়ে এসে জড়িয়ে ধরলো জাঙ্কুকের গলা। আপনি আমাকে এখন আর ভালোবাসেন না জাঙ্কুক, আপনি বদলে গেছেন। এরপর কেটে গেল বেশ ঘন্টাখানেক সময়। তের যখন জ্ঞান ফিরে তখন সে আশেপাশে তাকিয়ে দেখে জাঙ্কুক নেই। শরীরের পোশাকটাও চেঞ্জ। মুহূর্তে মাথায় একটু ব্যথা অনুভব করলো। মাথায় হাত দিতেই খেয়াল হলো ব্যান্ডেজ লাগানো। হয়তো জাঙ্কুক তাকে ব্যান্ডেজ করে দিয়েছে ব্যথা পাওয়ায়। সে একটু নড়ে চড়ে উঠে বসার চেষ্টা করলো। এরই মধ্যে জাঙ্কুক রুমে খাবার নিয়ে প্রবেশ করলো। জাঙ্কুক খাবারটা বেডসাইড টেবিলে রেখে তে শরীরে তাপমাত্রা চেক করে বলল, এখন কেমন লাগছে সুইটহার্ট? উত্তরে তে কিছু বলল না। জাঙ্কুক খাবার হাতে নিয়ে তের মুখের সামনে ধরলো। খাবারটা খেয়ে নাও, তাহলে একটু ভালো লাগবে। তে কোনো কথাও বলছে না, খাবারও মুখে দিচ্ছে না। তা দেখে জাঙ্কুকের রাগ বেড়ে গেল। তোমার সমস্যা কি তে? তুমি খাবারটা খাচ্ছ না কেন? তুমি জানো তুমি না খেলে তোমার শরীর খারাপ করবে, সাথে বেবিও ঠিক মতো পুষ্টি পাবে না। তে এবার চোখের পানি ছেড়ে জাঙ্কুকের দিকে সরাসরি তাকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে ভালোবাসেন? জাঙ্কুক মাথা নেড়ে উত্তর দিল, অবশ্যই ভালোবাসি জান, আমিও আপনাকে ভালোবাসি। তবে আপনার এমন পাপিষ্ঠ মন মানসিকতা নিয়ে আমি আপনার সাথে থাকতে পারবো না। আমাদের সন্তান এমন পরিবেশে বেড়ে উঠতে পারবে না জাঙ্কুক, তার জন্য এই পরিবেশ সঠিক নয়। তুমি কি বলতে চাইছো? আপনি যদি সত্যিই চান আমি আপনার সাথে থাকি সারা জীবন, তাহলে আপনার এই কালো জীবন থেকে বের হয়ে আসতে হবে। আমি চাই না আমার সন্তান এমন পাপিষ্ঠ লোককে বাবা বলুক। এই মুহূর্তে ধুকরে কেঁদে উঠল। প্লিজ জাঙ্কুক, আপনি সব কিছু ছেড়ে দিন, একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করুক। আমি চাই না আপনাকে জাদুকর হিসাবে, কোনো কিলার হিসাবে। আমি আপনার সব কথা মেনে চলতে রাজি আছি। প্লিজ জাঙ্কুক, আপনি আমার কথাটা রাখুন। তের চোখে পানি দেখে জাঙ্কুকের বুকটাও দুমড়ে মুচড়ে উঠল। তার চোখ পেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তে আবারও বলে উঠল, আমি আর আমাদের সন্তানের কসম, যদি সত্যি আমাদেরকে ভালোবেসে থাকেন তাহলে সব কিছু ছেড়ে দিন। বেশ অনেকক্ষণ নীরবতা শেষে জাঙ্কুক উত্তর দিল, তোমার আর আমাদের ভালোবাসার জন্য আমি সব কিছু ছেড়ে দিতে রাজিতে। এরপর কেটে গেল কয়েকটা বছর। এখন তে আর জাঙ্কুক বেশ সুখে শান্তিতেই আছে। তাদের বেবির বয়স এখন 5 বছর। জাঙ্কুক সম্পূর্ণভাবে ব্ল্যাক ম্যাজিক ছেড়ে দিল, সে তার চরিত্র থেকে পুরোপুরিভাবে বের হতে পারেনি। তেকে সে স্বাধীনতা দিলেও পুরোপুরি একেবারে দেয়নি। সে তের দিকে সবসময় নজর রাখে। হ্যাঁ, এটাই তার ভালোবাসা। তার কাছে ভালোবাসা মানেই হচ্ছে অবজেশন। আর তেও জানে এই মানুষটার কাছ থেকে সে কখনোই পালাতে পারবে না। এই মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে। তাই সে নিজেও চেষ্টা করে না জাঙ্কুকের থেকে দূরে যেতে। সে চেষ্টা করে জাঙ্কুকের সাথে মানিয়ে চলতে। আর এই গল্পের সমাপ্তি এখানেই।